মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি নট্টজন আলী-যাকের স্মরণ। একজন শব্দ সৈনিকের স্মৃতিকথা, আত্মজীবনী, সেই অরুণোদয় থেকে সংকলিত। জীবন থেমে থাকে না, জীবন থেমে থাকেনি আমার জন্য। যখন বুঝতে পারলাম যে শেষ পর্যন্ত আমি সত্যিকার অর্থেই একজন শব্দ সৈনিক হয়ে উঠেছি, তখন সম্পূর্ণ আত্মনিয়োগ করলাম নিজের কাজে। প্রতিদিন আমার মতো এই অথমের কলম দিয়েও বেরিয়ে আসতে লাগল অগ্নিঝরা ক্ষুরোধার রাজনৈতিক ভাষ্য। সংবাদ কিংবা সাক্ষাৎকার গ্রহণের কাজে বাংলাদেশের পশ্চিম সীমান্তে অবস্থিত প্রতিটি সেক্টরে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে ঢাকা থেকে একটি ইংরেজি দৈনিক বের হতো, যার নাম ছিল দ্য পিপল। এই দৈনিকটির সম্পাদক আবেদুর রহমানের সাথে আমার পরিচয় ছিল। 25শে মার্চ রাতে শাহবাগ অঞ্চলে অবস্থিত দ্য পিপলের অফিসে গোলাবর্ষণ করে আগুন ধরিয়ে দেয় পাক আর্মি। ঠিক এই একই দুষ্কর্মটি করেছিল তারা ইত্তেফাক এবং সংবাদ পত্রিকাতেও। দৈনিক দ্য পিপলের সম্পাদক আবেদুর রহমান সীমান্ত পেরিয়ে কলকাতায় এসে ঠাঁই নেন। কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র রোডে একটি প্রেস থেকে সাপ্তাহিক পিপল নামে একটি পত্রিকা প্রকাশ করেন। আবেদুর রহমানের আহ্বানে আমি সাপ্তাহিক পিপলেও উপসম্পাদকীয় লিখতে আরম্ভ করি। এছাড়াও বিদেশি অভ্যাগতরা যখন কলকাতা সফরে আসতেন বাংলাদেশের যুদ্ধ সম্বন্ধে খবরাখবর নিতে, তাদের সাক্ষাৎকার গ্রহণ করে আমি ছাপিয়েছি এই পত্রিকায়। 25শে মার্চ সন্ধ্যা থেকে ভাষা শহীদ মিনারে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। হঠাৎ 9:30টার দিকে ওই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রথমে লক্ষ্য করিনি, কিন্তু পরে দেখলাম যে চারদিক কেমন যেন এক ধরনের ভৌতিক নিস্তব্ধতা বিরাজ করছে। রাত তখন 11:45 হবে। হাত মুখ ধুয়ে কেবল খেতে বসেছি, এমন সময় সামনের রাস্তা থেকে একটা হইচইয়ের শব্দ পেলাম। আমি খাওয়া ছেড়ে উঠে দ্রুত হাত ধুয়ে দৌড়ে গেলাম রাজারবাগের সামনের সদর রাস্তায়, যেটি আমার বাড়ি থেকে প্রায় 100 গজ দূরে ছিল। গিয়ে দেখি সেখানে পাড়ার সকল লোকজন জড়ো হয়েছে। তারা সবাই উত্তেজিত। কেউ কেউ জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। রাজারবাগে যেসব পুলিশ ভাইরা থাকতেন, তাঁরা রাইফেল হাতে রাস্তায় বেরিয়ে এসেছেন এবং সকলকে বোঝাচ্ছেন নিজ নিজ বাড়িতে ফিরে যেতে। কেননা নিরস্ত্র মানুষ রাস্তায় থাকলে পাকিস্তানিরা তাদেরকে মেরে ফেলবে, আর তাতে করে পুলিশের পক্ষে প্রতিরোধ বহু রচনা করা প্রায় অসাধ্য হয়ে পড়বে। তারা এও বললেন যে শেষ বুলেটটি থাকা পর্যন্ত এবং তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়ে যাবেন। আমরা যার যার বাসায় ফিরে এলাম। মিনিট কয়েকের মধ্যে পাকিস্তানের ক্ষুদ্র ও ভারী অস্ত্রের গুলির শব্দ ক্রমেই স্পষ্ট হয়ে উঠল। সেগুলোর নিশানা ছিল রাজারবাগের পুলিশ লাইন। ভোর 4:30 কি 5টা হবে, গোলাগুলির শব্দ স্থিমিত হয়ে এসেছে। এমন সময় আমাদের সদর দরজায় হালকাভাবে কয়েকটি টোকার শব্দ পেলাম। দরজার পেছন থেকে পরিচয় জিজ্ঞেস করায় বাইরে থেকে জবাব এলো, আমরা পুলিশ ভাই। আমি দরজা খুলতেই দেখলাম সামনে দাঁড়িয়ে আছে দুজন প্রায় উলঙ্গ মানুষ। দুজনেই মালকোঁচা করে লুঙ্গি পরে আছেন। তাদের মধ্যে একজন আমায় বললেন, ভাই, আমাদের বুলেট শেষ। আমাদের অনেক বীর সহকর্মী মারা পড়েছেন এই যুদ্ধে। এই রাইফেল দুটো আপনি নিন, কোথাও লুকিয়ে ফেলবেন। এই বলে তারা অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম যে এই শহরে আর নয়। 29শে মার্চ ঢাকা ছাড়লাম। ইতোমধ্যে 28 তারিখে কারফিউ উঠলে আমরা 5 বন্ধু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। চারুকলার সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের 2 বন্ধুর সঙ্গে দেখা। তারা আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে ফিসফিস করে 25-এর রাতের ঘটনাবলী বলতে লাগল। সেই নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা, বিশেষ করে জগন্নাথ হলের। শুনে শিহরিত হলাম। ওরা SM হল থেকে বেরিয়ে মাঝরাতের কাছাকাছি সময়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোনো এক অধ্যাপকের বাড়িতে আশ্রয় নেয়। এখন ওরা ঢাকা ছাড়বে মনস্থির করে ফেলেছে। হলে গিয়ে ওদের জিনিসপত্র নিয়ে আসতে সাহস হয়নি। বস্তুতপক্ষে সারা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে রেখেছে পাকিস্তানি আর্মি। সেখানে কেউ ঢুকতে পারছে না।
মার্চের ৩০ থেকে এপ্রিলের ১১ তারিখ পর্যন্ত আমরা গ্রামে ছিলাম। এ সময়ের মধ্যে আমরা বিভিন্ন দিকে খবরাখবর নিয়ে মন স্থির করি যে আমাদের মধ্যে কয়েকজন সীমান্ত পেরিয়ে আগরতলায় চলে যাবে। আমাদের দলে ছিলেন আমার বড় খালাতো বোন, তার স্বামী এমএনএ খায়ের সাহেব, তাঁদের ৩ সন্তান, আমার ছোট বোন, তার স্বামী ও এক কন্যা, মোনা এবং আমার তখনকার এক বন্ধু। আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছিল আমার এক ভাগ্নে, যে বাস করত রতনপুরেই। রাতটি আমাদের বেজোড়ার দুলাভাইয়ের ওখানে কাটিয়ে পরদিন প্রায় শেষ রাতে ওরা আমাদের নিয়ে গেল শালদা নদীর পাড়ে। আমরা নৌকার ছইয়ের ভেতরে বসে অপেক্ষা করতে লাগলাম। মাঝি দাঁড় বেয়ে চলে ছপ ছপ শব্দে। শালদা নদীর ব্রিজ পেরোবার পর সামান্য দূরে ভারত বাংলাদেশ সীমান্ত, কিন্তু ব্রিজ পার হওয়ার পরেই নিজেদের উল্লাস আর ধরে রাখতে পারলাম না। অল্পক্ষণের মধ্যে নদীর ধারে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব ত্রিপুরার বক্সনগর থানায়। সেখান থেকে শরণার্থীদেরকে সোনাইমুড়ি নিয়ে যাওয়া হয়। পাড়ে নেমেই আমার ভেতর থেকে পুঞ্জীভূত কান্না বাঁধ ভাঙা বন্যার মতো উঠে এলো। আমি মুঠো ভরে বাংলাদেশের মাটি নিয়ে কাঁদতে লাগলাম, প্রায় শিশুর মতোই হাউমাউ করে। তারপর আগরতলা, রাস্তায় মনে হচ্ছে হাজার হাজার মানুষ। সন্ধ্যা ৭টায় লাল রঙের প্যাসেঞ্জার ট্রেনটা এসে থামল শিয়ালদহ স্টেশনে। সেই সুদূর ত্রিপুরার ধর্মনগর থেকে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে দীর্ঘ পরিক্রমা অবশেষে শেষ হলো আমাদের। পার্ক সার্কাস এলাকায় আমার নানার বাড়ি, ঠিকানা ১০৪ নিউ পার্ক স্ট্রিট। আমি আর আমার ৯ সঙ্গী পার্ক স্ট্রিটের ওই বাড়িতে ওঠার সিদ্ধান্ত নিলাম। ক্রমে অনেক নতুন নতুন কলকাতাবাসীর সাথে পরিচয় হয়। শামসি রেস্তোরাঁয় ৫০ পয়সায় গরুর মাংসের তরকারি পাওয়া যেত তখন। এই মহার্ঘ মধ্যাহ্নভোজ বড় প্রিয় ছিল ছিন্নমূল বাঙালিদের কাছে। পকেটে কিছু পয়সা থাকলে সপ্তাহে কয়েকদিনের ব্যবধানে এই অতি সুস্বাদু খাদ্যের দ্বারস্থ হতাম আমি। খাওয়ার পরে রেস্তোরাঁ কাউন্টার থেকে বিনে পয়সায় এক মুঠ ধনে মুখে পুরে চিবুতে চিবুতে ফুটপাতে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। এমন সময় আমার কাঁধের উপরে এসে পড়ল বিশাল এক থাবা। কি ব্যাপার, কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি মাথা ঘুরিয়ে দেখতে পাই আলমগীর কবিরকে। বলি, কিছু না কবির ভাই, কিছু না। দেশে একটা রক্তক্ষয়ী যুদ্ধ চলছে আর তুমি বলছো কিছু না? তাই তো ভাবছি কাল একবার কল্যাণীতে রিক্রুটমেন্ট অফিসে যাব, দেখি যদি কিছু একটা হিললে হয়। তুমি আমার সাথে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। রেডিও পাকিস্তান ঢাকা থেকে প্রচারিত দ্য হোল ট্রুথ কমেন্ট্রিটা শুনেছ? শুনেছি, গায়ে জ্বালা ধরিয়ে দেয়, বলি আমি। আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি সার্ভিসটা দেখি। আমার একার পক্ষে সব কিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, আমার সাহায্য চাই। ইংরেজি ভাষার উপর তো তোমার দখল ভালোই, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দাও না কেন? আমরা দুজনে একসাথে হলে উই ক্যান টেক দেম অন। কিন্তু আমি যে যুদ্ধে যাব, বললাম আমি। আহা, এ তো যুদ্ধ, এবং অত্যন্ত প্রয়োজনীয় যুদ্ধ, শব্দ সৈনিক। আমি দুদিনের সময় চেয়ে নেই। কবির ভাই দুদিন পর দেখা করতে বলে বালিগঞ্জের একটা ঠিকানা আমার হাতে গুঁজে দেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানগুলো ধারণ করা হতো বালিগঞ্জ সার্কুলার রোডের একটি দোতলা বাড়িতে। প্রথম দিন রিপোর্ট করার সাথে সাথেই কবির ভাই আমাকে আমার দায়িত্ব বুঝিয়ে দিলেন। খবর পাঠ করবেন তিনি স্বয়ং, আমার দায়িত্ব হবে সংবাদ ভাষ্য তৈরি করে পাঠ করা। যুদ্ধ প্রতিবেদক হিসেবে বিভিন্ন সেক্টরের যুদ্ধের প্রতিবেদন তৈরি করে তা রেকর্ড করা এবং সপ্তাহে ২ দিন রেডিও পাকিস্তানের হোল ট্রুথ এর জবাবে দ্য ন্যাকেড ট্রুথ বা নগ্ন সত্য রচনা করে তা প্রচার করা। যুদ্ধ প্রতিবেদন সরাসরি আসত সেক্টরগুলো থেকে। যুদ্ধ প্রতিবেদন সংগ্রহে আমাকে অনেকবার বিভিন্ন সেক্টরে যেতে হয়েছে। একবার ৮ নম্বর সেক্টর প্রধান মেজর মঞ্জুরকে ইন্টারভিউ করেছিলাম। সে স্মৃতি আজও অম্লান আমার হৃদয়ে। এই সময় আমার ২টি বিশেষ অ্যাসাইনমেন্ট সম্বন্ধে কিছু না বললেই নয়। তার প্রথমটি হল মার্কিন সিনেটর এডওয়ার্ড
কেনেডিকে নিয়ে কলকাতার অদূরে সল্টলেকের শরণার্থী শিবিরে যাওয়া, এবং দ্বিতীয়টি হল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সাংসদ জন স্টোনহাউজের সাক্ষাৎকার গ্রহণ। এসব কাজে বলাই বাহুল্য প্রচণ্ড আনন্দ পেয়েছি আমি। এছাড়াও আরও একটি কাজ আমায় করতে হতো। তখন প্রায় প্রতি মাসে আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের একটি ভাষণ জাতির উদ্দেশ্যে সম্প্রচার করা হতো আমাদের বেতার থেকে। আমার দায়িত্ব ছিল ওই ভাষণটি ইংরেজিতে অনুবাদ করে তাঁর হয়ে বেতারে পাঠ করা। আমি এই একই কাজ আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্য করেছি। এই সময় আমার সুযোগ হয়েছিল মাঝে মধ্যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার। তাঁর পরিশ্রম করার ক্ষমতা, সততা এবং মেধা আমায় চমৎকৃত করত। তাঁর যুদ্ধকালীন নেতৃত্বের সময় নির্দেশ ছিল যে যাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে সে সেই কাজটি যথাসাধ্য আন্তরিকতার সাথে সম্পাদন করবেন। এজন্য গ্রামের যে কৃষক ভাই অস্ত্র হাতে মাটি কামড়ে ধরে শত্রুকে মোকাবেলা করেছেন, এবং আমি হেন নগণ্য ব্যক্তি যে একটি বিদেশি ভাষায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটি বিভাগ পরিচালনা করেছি, তারা স্ব কাজে এবং উদ্দেশ্যে সম্পূর্ণ নিবেদিত ছিলাম। ডানে বাঁয়ে কখনো তাকাইনি। আমাদের প্রবাস জীবনে এমনকি দেশের অভ্যন্তরে প্রতিটি বাঙালি অতি ক্ষুদ্র সংখ্যার দালাল ছাড়া ছিলেন মুক্তিযোদ্ধা। তারা শতপ্রবৃত্ত হয়ে তাদের নিজস্ব কাজ করে গেছেন একাগ্রভাবে। কাজ থেকে অবসর পেলেই আমি মাঝে মধ্যে 144 লেনিন সরণিতে যেতাম। সেখানে কলকাতার শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের উদ্যোগে সৃষ্ট বাংলাদেশ সহায়ক সমিতির আনুকূল্যে আমাদের মুক্তিযোদ্ধা শিল্পীরা সমবেত হতেন একটি আয়তাকার বড় হলে। সেখানে প্রতিদিন মহড়া চলত, গান, আবৃত্তি ইত্যাদির। এই শিল্পীদের যে সম্মেলন, এখান থেকেই সৃষ্ট হয় বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার। ওই বাড়িতে মহড়া হতো স্কোয়াডের। তারপর সদল বলে শরণার্থী শিবির কি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে পরিবেশন করা হতো দেশাত্মবোধক সব সঙ্গীত। মাঝে মধ্যে ওদের সঙ্গীত পরিবেশনায় আমি ধারাভাষ্যও পাঠ করেছি। ওয়াহিদ ভাই এবং সঞ্জিদা আপা কতগুলো অসাধারণ দেশাত্মবোধক গান শিখিয়েছিলেন এই সংস্থার শিল্পীদেরকে। একবার আমি কিছু বিদেশি সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে কলকাতার অদূরে শরণার্থী শিবিরগুলো দেখতে গিয়েছিলাম। আমার কাজ ছিল মূলত দোভাষীর দায়িত্ব পালন করা। কাজ শেষে অতিথিবর্গকে গাড়িতে তুলে নিয়ে আমি শরণার্থী শিবিরে আরও কিছুক্ষণ থেকে যাবার সিদ্ধান্ত নিলাম। এর পেছনে যে কারণটি কাজ করেছিল তা হলো মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা ওই দিন সন্ধ্যায় শরণার্থী শিবিরে যে অনুষ্ঠানটি করবে সেখানে উপস্থিত থাকা এবং শরণার্থীদের প্রতিক্রিয়া সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করা বেতারের জন্য। সেদিন উন্মুক্ত হয়েছিলাম ওয়াহিদ ভাই এবং সঞ্জিদা আপার শেখানো গানগুলো শোনার জন্য। গান শুরু হতেই চমকে উঠলাম। মনে হলো এ গানটি তো আমি এর আগে কোনোদিন শুনিনি। স্পষ্টতই বোঝা যাচ্ছিল গানটি ছিল রবীন্দ্রনাথের, কিন্তু এর কথা ও সুর ছিল আমার অজানা। ওই গানের সুর ও কথা আমার কানে আজও সর্বক্ষণ বাজে। দেশে দেশে ভ্রমিতব দুঃখ গান গাহিয়ে, নগরে প্রান্তরে বনে বনে, অশ্রু ঝরে দুনয়নে, পাষাণ হৃদয় কাঁদে সে কাহিনী শুনিয়ে। আচার্য জগদীশচন্দ্র বসু এভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে ছিল বাংলাদেশের তথ্য দপ্তর। একদিকে যেমন এখান থেকে বেশিরভাগ তথ্য সংগ্রহ করা হতো বিভিন্ন পত্র পত্রিকা, বেতার টেলিভিশন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে সরবরাহ করার জন্য, তেমনি বলা যেতে পারে এই সকল তথ্যের মহাফেজখানাও ছিল এই দপ্তর। এছাড়াও এখানে আমাদের দেশের প্রখ্যাত সব চারুশিল্পীরা প্রতিনিয়ত পোস্টার, লিফলেট এবং অন্যান্য গ্রাফিক্স সামগ্রীর ডিজাইন করতেন। সকল শিল্পীর শীর্ষে ছিলেন প্রয়াত কামরুল হাসান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তথ্য সংশ্লিষ্ট কাজে আমায় প্রতিনিয়তই এসব দপ্তরে যাওয়া আসা করতে হতো। তবে সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হতো
সার্কাস এভিনিউতে অবস্থিত আমাদের মিশন এবং শেক্সপিয়র সরণিতে অবস্থিত মুজিবনগর সরকারের প্রধান কার্যালয়ের সঙ্গে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কাজে আমাকে ব্যস্ত থাকতে হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, এমনকি কোনো কোনো দিন গভীর রাত পর্যন্ত। মাঝে মধ্যেই যুদ্ধ প্রতিবেদন লেখার জন্য যেতে হয় আমাদের যুদ্ধের বিভিন্ন সেক্টরে। এরই মাঝে একদিন আমাদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে গেছি বেতারের একটি কাজে। দেখি সেখানে আমাদের সকল সেক্টরের তখনকার কমান্ডাররা হাজির হয়েছেন। সেখানে ছিলেন সকল সেক্টরের কমান্ডাররাই। এরা হলেন মেজর রফিক, মেজর খালেদ মোশাররফ, মেজর শফিউল্লাহ, মেজর চিত্তরঞ্জন দত্ত, মেজর মীর শওকত আলী, স্কোয়াড্রন লিডার খাদেমুল বাশার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান, মেজর মঞ্জুর, মেজর জলিল, মেজর জিয়াউর রহমান এবং মেজর তাহের। এছাড়াও ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানী এবং ডেপুটি চিফ অফ স্টাফ এয়ার কমোডর এ.কে. খন্দকার। এ সময় আমাদের প্রধানমন্ত্রী যেমন বিভিন্ন সেক্টরে স্বয়ং ঘুরে বেড়াতেন, তেমনি তাঁর সদর দপ্তরেও ডাক পড়ত সেক্টর কমান্ডারদের। সেখানে যুদ্ধের নানা দিক নিয়ে বিশদভাবে আলোচনা হতো। প্রধানমন্ত্রী এবং ওসমানী ও খন্দকার সাহেব যুদ্ধের কৌশল নিয়ে মত বিনিময় করতেন। কোনো ছোটোখাটো বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি এড়াত না। তখন কেবল সামরিক বাহিনীর সদস্যরাই নয়, সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অতি সাধারণ মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে যোগ দিতে এগিয়ে আসতেন। আমি স্বচক্ষে দেখেছি বিভিন্ন সেক্টরে সমাগত হাজার হাজার কিশোর তরুণ প্রৌঢ়ের ভিড়। লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, ছটফট করছেন কবে হাতে একটি হাতিয়ার পাবেন, যা নিয়ে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া যায়। আমাদের রণনীতি অত্যন্ত সুশৃঙ্খলভাবে তৈরি করা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং তাতে বেশ কতগুলো বিষয় সংযোজিত ছিল। যেমন মুক্তিযোদ্ধা নিয়োগ, মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ, শৃঙ্খলা ও অস্ত্র শিক্ষা, এবং তারপর তাদেরকে উপযুক্ত অস্ত্র দিয়ে যুদ্ধে পাঠানো। এই সময় শহীদ জহির রায়হান বাংলাদেশের পক্ষে বিশ্ব বিবেককে জাগ্রত করার জন্য স্টপ জেনোসাইড নামে একটি তথ্যচিত্র তৈরি করেন। সাদা কালোয় অতি অল্প খরচে তৈরি এই ডকুমেন্টারি ফিল্মটি সর্বত্র সাড়া জাগায়। এ ছবিটি নির্মাণের সময় জহির রায়হানের দক্ষিণ হস্ত ছিলেন তাঁরই পরম সুহৃদ প্রয়াত আলমগীর কবির। তখনও জহির ভাইয়ের সাথে আমার পরিচয় হয়নি। হঠাৎ একদিন কবির ভাই বেতারের স্টুডিওতে কাজ শেষে আমায় বললেন, চল টালিগঞ্জে যাই। আমি জিজ্ঞেস করলাম, টালিগঞ্জ কেন? উনি বললেন, গেলেই বুঝতে পারবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, টালিগঞ্জ হলো কলকাতার ফিল্ম স্টুডিও পাড়া। টালিগঞ্জে পৌঁছে কবির ভাই আমাকে নিয়ে সরাসরি একটি ডাবিং স্টুডিওর ভিতরে ঢুকে গেলেন। সেখানেই পরিচয় হলো জহির রায়হানের সাথে। ছোটোখাটো মানুষটি খুব কম কথা বলতেন, আর যখনই বলতেন তার চোখ দুটি তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রোতার মুখের ভাষা অবলোকন করতেন। একেবারে মর্মভেদী দৃষ্টি ছিল তাঁর। প্রথমেই কবির ভাই বললেন, আমরা একটা ডকুমেন্টারি শ্যুট করেছি, দেখো। তারপর সদ্য সম্পাদনা করা স্টপ জেনোসাইডের নির্বাক ফুটেজ চালিয়ে দেওয়া হলো। কোনো শব্দ নেই, কোনো সঙ্গীত নেই, কেবল চলমান ছবি এত বাংময় হতে পারে তা কখনো দেখিনি। এরপর কবির ভাই বললেন যে এই ছবিটি বহির্বিশ্বের জন্য ইংরেজিতে ডাব করা হবে। ছবিটির মূল কণ্ঠস্বর ছিল কবির ভাইয়ের, আর দুটো ছোট্ট খণ্ডাংশ ছিল ভিন্ন গলায়, যার একটি ছিল আমার, দ্বিতীয়টি কার হবে জানতে যখন চাইলাম, জহির ভাই আমার দিকে তাকিয়ে বললেন, একটি নারীর কণ্ঠ হলে ভালো হতো। পরিষ্কার ইংরেজি বলতে পারে এমন কোনো বাংলাদেশি মেয়ে কি কলকাতায় আছে? আমার হঠাৎ মনে পড়ল মিলিয়ার কথা। মিলিয়া গনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। শরণার্থী হয়ে মিলিয়াও তখন কলকাতায় এবং মুক্তিযোদ্ধা শিল্পী সংস্থার স্কোয়াডের সদস্য। আমি জহির ভাইকে বললাম, মনে হয় আমি একজনকে চিনি, যে
এ কাজটি করতে পারবে। পরের দিন মিলিয়াকে বলতেই সে আগ্রহ ভরে রাজি হয়ে গেল এবং স্টপ জেনোসাইডে এখন আমাদের তিনজনেরই কণ্ঠ শোনা যায়। কলকাতায় এই সময় প্রতিদিন বাংলাদেশকে নিয়ে একটা না একটা সুখবর কিংবা দুঃসংবাদ পাওয়া যেত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল সংবাদাগার। খবরগুলো সেখানেই প্রথম এসে পৌঁছাতো। একদিন সকালবেলা আমি কেন্দ্রে ঢুকছি, হঠাৎ দেখতে পেলাম সৈয়দ হাসান ইমাম বেরিয়ে আসছেন। ফ্যাকাশে চেহারা, যেন ভীষণ একটা দুঃসংবাদ বয়ে বেড়াচ্ছেন তিনি। বুকটা ছ্যাঁত করে ওঠে আমার। এই কয়দিন আগেই পৌঁছেছে লেফটেন্যান্ট আশফাকুজ্জামাদের অকালে ঝরে যাওয়ার কথা। আমাকে দেখে হাসান ইমাম থমকে দাঁড়ান, কোনো মতে অশ্রু সংবরণ করে বলেন, খবর জানিস? আমাদের মাহবুব আর নেই। কি? চিৎকার করে উঠি আমি। কল্পনাও করা যায় না। মাহবুবউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, অন্তরঙ্গ বন্ধু, আর নেই। পরদিন একটি যুদ্ধ প্রতিবেদনের বিশেষ অ্যাসাইনমেন্ট তৈরি করলাম আমি। আলমগীর কবিরকে পরিকল্পনাটি সম্বন্ধে অবহিত করি। কলকাতা থেকে বাংলাদেশের সীমানায় রয়েছে যে সাবসেক্টর কমান্ডগুলো, সেগুলোর কমান্ডারদের সাক্ষাৎকার নেব আমি। সাতক্ষীরা ছিল ৯ নম্বর সেক্টরের অন্তর্গত। এখানেই আমি খবর সংগ্রহের জন্য ঘুরতে ঘুরতে বালিয়াডাঙ্গার বিলের তীরে এসে উপস্থিত হই। আমার সঙ্গে ছিলেন মুক্তিবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার, জেসিও। তিনি আমাকে আগে থেকে চিনতেন না, আমিও জানতাম না তাঁর কথা। হঠাৎ আবিষ্কার করলাম যে তিনি ওই ৯ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর মাহবুবের অধীনে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন। তিনি আমাকে বললেন যে এক প্রচণ্ড যুদ্ধের শেষে মাহবুব যখন একটু মাথা উঁচু করেছে, শত্রুপক্ষের একটা গুলি তার বুকের এক পাশ দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। এরা সবাই চেষ্টা করেন পরনের কাপড় ইত্যাদি দিয়ে সেই রক্ত ঠেকানোর, কিন্তু রক্ত যেন বাঁধ মানছিল না। যুদ্ধ আরও তীব্র হলো। হঠাৎ একসময় দেখা গেল আহত মাহবুব তাদের পাশে নেই। মাহবুব তখন লক্ষ্য করেছিল যে তার শুশ্রূষা করতে গিয়ে তার সহযোদ্ধাদের মনোযোগ যুদ্ধ থেকে সরে যাচ্ছিল। সেজন্য সে বাংকার থেকে কোনো মতে উপরে উঠে গড়িয়ে গড়িয়ে বালিয়াডাঙ্গার বিলের মধ্যে পড়ে যায়। তখন বেশ হাওয়া ছিল সেই এলাকায়। মাহবুব শুরুতে পা দিয়ে পানিতে সাঁতরানোর চেষ্টা করে, তারপর কোনো এক সময় অত্যাধিক রক্তক্ষরণের জন্য এবং ক্লান্তিতে তার তন্দ্রা এসে যায়। সে অবস্থায় কতক্ষণ যে পানিতে ভেসেছিল জানে না। ওর ভাগ্য ভালো যে ওই সময় বাতাসের ধাক্কায় তার ভাসমান দেহ আস্তে আস্তে অনেক দূর গিয়ে কোনো একটি ডাঙায় থিতু হয়। তার তন্দ্রা যখন ভাঙে তখন রৌদ্র করুজ্জ্বল এক দিন। পাশের গ্রামের লোকেরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সে বালিয়াডাঙ্গার বিলের কোনো এক তীরে আধমরা অবস্থায় শুয়ে আছে। অধিক রক্তক্ষরণের জন্য তার সারা দেহ ফ্যাকাশে। ওই গ্রামবাসীরাই তাকে নিকটস্থ মুক্তিবাহিনীর ছাউনিতে নিয়ে যায়। সেখানে নানা রকম শুশ্রূষা দেওয়ার পরে মাহবুব বেঁচে ওঠে। আমার যুদ্ধ সংবাদ সংগ্রহের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা ছিল এই ধরনের সংবাদ সম্বন্ধে জানা। ইতোমধ্যে ২৩ অক্টোবর তারিখে একটি যুদ্ধ পরিচালনার কাজে নিয়োজিত থাকার সময় ২ নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফ কপালে সরাসরি গুলিবিদ্ধ হন। তাকে সেনা হাসপাতালে সরিয়ে নেওয়া হয় এবং ২ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় আর এক বীর মুক্তিযোদ্ধা মেজর হায়দারকে। এর কিছুদিন পরে ১৪ নভেম্বর তারিখে ১১ নম্বর সেক্টরের কমান্ডার মেজর তাহেরের একটি পা এন্টি পার্সোনাল মাইনে উড়ে যায়। এ ধরনের নানা খবরাখবর যুদ্ধক্ষেত্রগুলো থেকে আসতে থাকে। মনটা বিষণ্ণ হয়ে যায়। আবার পর মুহূর্তেই বিরাট একটা জয়ের খবরে উজ্জীবিত হই। নভেম্বর মাসেই আমরা বুঝতে পারছিলাম যে যেই গতিতে আমরা এগুচ্ছি, যুদ্ধ জয় কেবল অবশ্যম্ভাবীই নয়, বোধহয় বেশি দূরেও নয়। ইতোমধ্যে আমাকে একাধিকবার ৮ ও ৯ নম্বর সেক্টরের বিভিন্ন সাবসেক্টরে ঘুরে আসতে হয়েছে যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য। সকল রণক্ষেত্রেই দেখেছি আমাদের অকুতোভয় যোদ্ধারা যেন এক নতুন উদ্দীপনায় ভর করে
একের পর এক সফল অপারেশন চালিয়ে ডেরায় ফিরছে, প্রতি সকাল কি সন্ধ্যায়। ওদের কথাবার্তায় মনে হয় ওদের আত্মপ্রত্যয় বহুগুণ বেড়ে গেছে, সকলেই ঢাকা যেতে উন্মুখ। ওই সময় প্রতিটি সকাল এক নতুন আলোয় উদ্ভাসিত হয়ে ধরা পড়ত আমাদের কাছে। আমরা সকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ আরম্ভ করার আগেই কেন্দ্রের কাছাকাছি একটি চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটির খুলিতে চা খেতাম, আর যুদ্ধের নানা দিক নিয়ে কথাবার্তা হতো। এ সময় একদিন দুপুরের খাবার খেয়ে বেরিয়েছি শামসি রেস্তোরাঁ থেকে। দেখা হলো মামুনুর রশিদের সঙ্গে। মামুন তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক একটির পর একটি নাটক কিংবা নকশা লিখে চলেছে। কথা প্রসঙ্গে ও আমাকে জিজ্ঞেস করল, বিজয় তো সন্নিকটে, দেশে ফিরে গিয়ে কি করব? কোনো কিছু না ভেবেই বললাম, স্টেজে নাটক করব। মামুন বলল, তারও সেই রকম ইচ্ছে। 8 ডিসেম্বর 1971। আমি কবির ভাইয়ের সঙ্গে পরামর্শ করে 9 নম্বর সেক্টরে আমাদের যুদ্ধের অগ্রগতি দেখার জন্য সেখানে যাই। ততদিনে মুক্তিবাহিনী অনেক দূরে ঢুকে গেছে। আমি সাতক্ষীরা সাবসেক্টর দিয়ে পূর্ব দিকে এগোচ্ছিলাম। তখন তালার কাছে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। ওই সাবসেক্টরটিতে আমি এর আগেও গিয়েছি, ফলে ওদের সঙ্গে আমার বেশ ভালো সখ্য হয়ে গিয়েছিল। মুক্তিবাহিনীর ওই ক্যাম্পে হাতিয়ার হাতে যোদ্ধারা ছাড়াও এক কিশোরের সাথে আমার বেশ বন্ধুত্ব হয়। ছেলেটির নাম ছিল রোস্তম। সে যশোরের ঝিকরগাছার অধিবাসী। ওদের গ্রামে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করার পরে ওর বাবা, মা এবং এক বোন কোথায় ছিটকে পড়ে তার কোনো সন্ধান ও পায়নি। তারপর নানা মানুষের সহযোগিতায় সে যশোর ছেড়ে সাতক্ষীরায় প্রবেশ করে এবং এই সাবসেক্টরের সঙ্গে যুক্ত হয়ে যায়। রোস্তম নানা রকম ফুটফরমাস খাটত, মুক্তিযোদ্ধাদের জন্য ডাল ভাত রান্না করে দেয়া, মাঝে মধ্যে ভারী জিনিসপত্র বহন করা, ক্যাম্পকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলোই ছিল ওর মূল কাজ। ভারী মিষ্টি চেহারা ছিল রোস্তমের। আমাকে দেখলেই মিষ্টি হেসে আমার হাতের টেপ রেকর্ডারটিতে ওর কণ্ঠ ধারণ করার অনুরোধ করত। আমি কোনো আগ্রহ দেখাতাম না বলে ও অভিমান করত আর বলতো স্বাধীনতার পর ও ইংরেজি শিখে এসে আমাকে সাক্ষাৎকার দেবে। আমি হেসে মাথা হেলিয়ে বলতাম, অবশ্যই, কিন্তু তোমাকে প্রথমে ইংরেজি শিখতে হবে। ও আমার নাম রেখেছিল বেতার সাহেব। রোস্তম একদিন ওই সাবসেক্টরের এক দুর্ধর্ষ যোদ্ধা আলী আহমদকে ধরে বসল যে তাকে যুদ্ধে নিয়ে যেতে হবে এবং তার হাতে একটি হাতিয়ার দিতে হবে, নিদেন পক্ষে একটি গ্রেনেড। আলী আহমেদ তাচ্ছিল্যের হাসি এসে বলল, যুদ্ধ করা অত সহজ নয়, অনেক কঠিন পরিশ্রম আর অনুশীলনের মাধ্যমেই কেবল মুক্তিযোদ্ধা হওয়া যায়। রোস্তম নাছোড় বান্দা, সে যুদ্ধে যাবেই, যেমন করেই হোক। আলী আহমেদ দেখা যাবে বলে তাকে নিবৃত্ত করে। আমি যখন এই সাবসেক্টরে পৌঁছলাম তখন সেখানে এক প্লাটুন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য বেশ শক্তপোক্ত বাংকার নির্মাণ করে তাদের ডিফেন্স রচনা করেছে। তার অদূরেই মুক্তিবাহিনী অনেক বেশি শক্তি নিয়েও পাকিস্তানিদেরকে বাংকার ছাড়া করতে পারছে না। এক রাত একদিনের কাছাকাছি ক্রমাগতভাবে মুক্তিবাহিনী 3 দিক থেকে ঘিরে পাকিস্তানি ডিফেন্সের উপরে হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই তাদেরকে নড়ানো যাচ্ছে না। যুদ্ধরত সকল মুক্তিযোদ্ধা রীতিমতো পর্যুদস্ত হয়ে গেছে। সকলেরই মনে দুশ্চিন্তা, কিভাবে পাকিস্তানিদের উচ্ছেদ করা যায়। 1.5 দিনের মাথায় গিয়ে গোলাগুলির তীব্রতা একটু কমে এসেছে, কেননা উভয় ক্যাম্পেই গোলাবারুদের রসদ সীমাবদ্ধ। হঠাৎ মুক্তিবাহিনীর বাংকার থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের ডান দিকে বেশ দূরত্বে এক বালক মাটি শুয়ে ক্রল করে করে পাকিস্তানি বাংকারের দিকে চলেছে। কিছুক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারলাম যে এ সেই কিশোর রোস্তম। আমরা সবাই আতঙ্কে ঠান্ডা হয়ে গেলাম, কেননা ও পাকিস্তানিদের এত কাছাকাছি চলে গেছে যে এক্ষুনি শত্রুপক্ষের ঝাঁক ঝাঁক গুলি ওর দিকে ছুটে আসবে এবং ওর মৃত্যু অনিবার্য।
অথচ আমাদের কিছুই করার উপায় নেই, হাত পা কামড়ানো ছাড়া। হঠাৎ দেখি রস্তম শোয়া থেকে উঠে বসল। তারপর দাঁত দিয়ে কামড়ে গ্রেনেডের নিরাপত্তা লকটি খুলে গ্রেনেডটিকে তাজা বানালো। ভাবলাম, কখন শিখলো ও এসব? নিশ্চয়ই দীর্ঘদিন ধরে লক্ষ্য করছে। তারপর হাতে তাজা গ্রেনেডটি নিয়ে বিকট চিৎকারে জয় বাংলা বলে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি বাংকারে। রুস্তমের কণ্ঠের সেই স্লোগানই ছিল তার উচ্চারিত শেষ বাক্য। ওই বাংকারের ১৭ জন পাক সেনা খণ্ড বিখণ্ড হয়ে উড়ে গেল। সেই সঙ্গে উড়ে গেল রুস্তমের ক্ষুদ্র দেহটিও। এক এক সময় ভাবি, এরকম নিঃস্বার্থ আত্মাহুতি দিতে বাঙালি প্রস্তুত ছিল বলেই আমাদের জয় এত সহজ হয়েছিল মুক্তিযুদ্ধে। ৯ নম্বর সেক্টর ঘুরে আরও ৫টি যুদ্ধ শেষে বেশ কিছু যুদ্ধ প্রতিবেদন এবং সাক্ষাৎকার ধারণ করে আমি ফিরে এলাম আমাদের বেতার ভবনে। সেখানে ফিরে আসতে না আসতেই কবির ভাই বললেন যে আমরা যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে। অচিরেই যদি পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে আত্মসমর্পণ করে, তাহলে তাকে কয়েক মিনিটের নোটিশে মুজিবনগর সরকারের সব মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ কর্মচারীদের সাথে হেলিকপ্টার যোগে ঢাকা যেতে হবে। এই মুহূর্তে আমার কর্তব্য কী জিজ্ঞেস করাতে তিনি বললেন, আমি যেন মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর পেছনে পেছনে যশোর রোড দিয়ে যশোরের দিকে যাই। পথে বিভিন্ন গ্রাম এবং জনপদ যখন স্বাধীন হবে, সেখানকার অধিবাসীদের সাক্ষাৎকার আমাকে গ্রহণ করতে হবে টেপ রেকর্ডারে। তারপর সেগুলো প্রচার করতে হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। 15 ডিসেম্বর 1971 আমি আবার যুদ্ধক্ষেত্রের দিকে পা বাড়ালাম। বেনাপোল পার হয়ে আমি বেশ কিছু গ্রামে আমার বরাদ্দকৃত কাজ শেষ করে যশোর রোডের উপর এসে দাঁড়িয়েছি। উদ্দেশ্য, ওই রাস্তা ধরে যশোরের দিকে যাব। স্থানটির নাম নাভারণ। 15 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের অপরাহ্ন পর্যন্ত আমি অক্লান্ত পরিশ্রম করেছি। তারপর ওই অপরাহ্নে প্রচণ্ড ক্লান্তি নিয়ে যশোর রোডের উপরে টেপ রেকর্ডার হাতে পূর্ব দিকে হেঁটে চলেছি। উদ্দেশ্য, যশোর রোডে যদি ভারতীয় সেনাবাহিনীর কোনো গাড়ির দেখা মেলে, তাহলে সেটাতে চেপে যশোর যাওয়া যাবে। গত 2 দিন ধরেই পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী। স্বাধীনতা একেবারে দোরগোড়ায় এসে গেছে, এটা বুঝতে পারি। তবুও কি এক অজানা আশঙ্কায় মন ভরে যায় বিষাদে। এমন সময় ঠিক উল্টো দিক থেকে একটি সেনাবাহিনীর জিপ এলো। আমার কাছে এসে জিপটি গতি স্লোধ করল। চালক একজন ভারতীয় সেনা অফিসার। হাসতে হাসতে তিনি আমাকে বললেন, এইমাত্র ওয়্যারলেসে খবর পেলাম ঢাকায় নিয়াজি আত্মসমর্পণ করেছে। রিজয়েস, ইউ আর ফ্রি। বলেই জিপটি ভুস করে বেরিয়ে গেল। ইউ আর ফ্রি, তোমরা স্বাধীন, কথাটি কানে ভাসতে লাগলো। করটির ভেতর ঢুকে গেল যেন। আমি স্তনুর মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। টেপ রেকর্ডারটা আমার হাত থেকে খসে পড়ে গেল রাস্তার ওপরে। আমি শুয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার 2টি হাতের তালু দিয়ে বাংলার মাটিতে সস্নেহে স্পর্শ করলাম। তারপর আস্তে আস্তে সেই মাটিতে শুয়ে পড়লাম। গড়াতে শুরু করলাম আমার বাংলার মাটিতে। হঠাৎ অবসাদে ছেয়ে গেল মন। আজ থেকে তবে আমার দায়িত্ব শেষ। 16 তারিখ রাতে যশোর রোডের ধারে একটি দোকানে বসে আমার রাজনৈতিক ধারাভাষ্য রেকর্ড করলাম। ইংরেজি ভাষায় সারা বিশ্বকে জানালাম আমরা স্বাধীন। তারপর সেই টেপটি ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়িতে করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ডিসেম্বরের 17 তারিখে ওই ধারাভাষ্য প্রচারিত হলো। এরপর যশোর হয়ে স্বাধীন বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস এবং পরশ নিয়ে সারা দেহ মনে ফিরে এলাম কলকাতায়। পরবর্তী দৃশ্যের উন্মোচন আমার এই কয় মাসের কর্মস্থল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ভবনে। প্রাণটা আইঢাই করছে ঢাকা যাওয়ার জন্য, শত্রুমুক্ত আমার প্রিয় শহরটি দেখার জন্য। কিন্তু উপায় নেই। কবির ভাই ঢাকায়,
অতএব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি বিভাগের সকল দায়িত্ব আমায় পালন করে যেতে হবে। আমাকে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে জানুয়ারির ৮। সেদিন নির্ধারিত কর্তৃপক্ষের কাছে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবেই আমার ছুটি।